আসসালামু আলাইকুম, আমি সাবিহা। অ্যাস এ ইডু লিটারেসি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশন এই চ্যাপ্টার আরও একটু অঙ্ক নিয়ে আলোচনা করব। কিন্তু আলোচনার শুরুতেই আমি বলে রাখি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা প্রশ্নটি পড়ে নিই। প্রিপেয়ার এ কস্ট শিট, একটা কস্ট শিট তৈরি করতে বলেছে। এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এবং কস্ট শিট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এটার কাজ করতে হয় সেটার একটা ভিডিও আমার আগে করা আছে। তো সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নেবেন। তো প্রথমেই প্রশ্নে আমাদের বলা আছে র ম্যাটেরিয়াল ইউজড 34,000, ওয়ার্ক ইন প্রসেস মার্চের 1 তারিখ দেওয়া 5,200, ওয়ার্ক ইন প্রসেস 18 সালের মার্চের 31 তারিখ। তার মানে আমাদের এখানে যেহেতু মাসটা উল্লেখ করে দিছে যে মার্চ 3, তার মানে কি মার্চ মাস, তার মানে পুরো অঙ্কটা আমরা একটা মাসের, এখানে কিন্তু আমরা 1 বছরের অঙ্ক করতেছি না, এখানে আমরা করতেছি 1 মাসের হিসাব, ঠিক আছে। তারপরে ফিনিশড গুড মার্চ মাসের 1 তারিখের মানে বিগিনিং 10,000 এবং ইন্ডিংটা দেওয়া আছে 8,000। আচ্ছা, ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে 14,000 আওয়ার্স, টাকা 2 পার আওয়ার মানে 14,000 ঘন্টা, প্রতি ঘন্টা 2 টাকা করে, ঠিক আছে। টাকাটা দেওয়া নেই, টাকাটা আমাদের বের করে নিতে হবে। ডাইরেক্ট এক্সপেন্স দেওয়া আছে 5,500, ফ্যাক্টরি সাপ্লাইজ দেওয়া আছে 4,200, ইনডাইরেক্ট লেবার 8,000, মেসেলিয়ান্স ফ্যাক্টরি এক্সপেন্স 5,500, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 12,000, সেলিং এক্সপেন্স 13,000 এবং প্রফিট 15% অন সেল। প্রফিট দেওয়া আছে 15%। হ্যাঁ, আচ্ছা। তো এখানে এখন যে ক্যালকুলেশনটা করতে হবে আমরা সেই ক্যালকুলেশনে চলে যাই, ঠিক আছে। তো আমি এখানে যে বক্সটা আমাদের করতে হবে সেই বক্সটা আমি করে রেখেছি। তাহলে এখানে আমাদের প্রথমেই দেওয়া ছিল র ম্যাটেরিয়াল ইউজড, কিন্তু আমরা আগের ছকটা ভিডিওটা যারা দেখেছেন তারা দেখেছেন যে র ম্যাটেরিয়াল ইউজ এটা বের করতে গেলে কিন্তু অনেক কিছু যোগ বিয়োগ করতে হয়। হ্যাঁ, যোগ বিয়োগ করে আমরা র ম্যাটেরিয়াল ইউজড এটা বের করি, কিন্তু এখানে যেহেতু র ম্যাটেরিয়াল ইউজড প্রশ্নে ডাইরেক্ট বলে দিয়েছে, তাই এখানে আর আমাদের কোনো যোগ বিয়োগ মানে কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। আমরা জাস্ট লিখে দেব র ম্যাটেরিয়াল ইউজড। র ম্যাটেরিয়াল ইউজড আমাদের এখানে টাকাটা দেওয়া ছিল 34,000 টাকা, আমরা এখানে লিখে নিই। এখানে দেখেন র ম্যাটেরিয়াল ইউজড 34,000 টাকা দেওয়া ছিল। হ্যাঁ, তো র ম্যাটেরিয়াল ইউজড এইটার পর আমাদের প্রাইম কস্ট বের করতে হয় এবং এই প্রাইম কস্টের জন্য আমাদের এই র ম্যাটেরিয়াল ইউজডের সাথে যোগ করতে হয় যতগুলো ডাইরেক্ট এক্সপেন্স আছে সেগুলো। হ্যাঁ, তো এখানে আমাদের ডাইরেক্ট এক্সপেন্সগুলো কোথায় আছে দেখেন। ডাইরেক্ট ওয়েজেস ছিল 14,000 ঘন্টা, প্রতি ঘন্টা 2 টাকা করে এবং ডাইরেক্ট এক্সপেন্স ছিল 5,500। ওকে, তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখে দিই আগে যোগ ডাইরেক্ট এক্সপেন্স। হ্যাঁ, যোগ ডাইরেক্ট এক্সপেন্স এটা আমরা লিখে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা এখন লিখে নেব যে আমাদের ডাইরেক্ট এক্সপেন্সগুলো কী ছিল। প্রথমে আমাদের ডাইরেক্ট ওয়েজেস ছিল। হ্যাঁ, তো ডাইরেক্ট ওয়েজেস আমরা লিখে নিই। ওয়েজেস 14,000 ঘন্টা বলেছিল, 14,000 এবং প্রতি ঘন্টা 2 টাকা করে, তাহলে 14,000 গুণ 2 কত পাচ্ছি? 14,000 গুণ 2 আমরা পাচ্ছি 28,000 টাকা। তো লিখে নিলাম 28,000 টাকা। তারপর আমাদের 2 নম্বরে আর একটা ডাইরেক্ট এক্সপেন্স দেওয়া ছিল, ওইটা ডাইরেক্টই বলা ছিল যে ডাইরেক্ট এক্সপেন্স। তো আমরা এখানে লিখে নিচ্ছি ডাইরেক্ট এক্সপেন্স। এখানে আমাদের অ্যামাউন্ট মানে টাকাটা বলেই দিয়েছিল 5,500 বসিয়ে নিলাম এবং এই দুইটা আমরা যোগ করে এখন আমাদের যে অ্যামাউন্টটা হবে সেটা আমরা লিখে দিব। হ্যাঁ, তো 28,000-এর সাথে যোগ করব 5,500, আমরা পাচ্ছি 33,500। কত পাচ্ছি? 33,500। তাহলে এখানে আমি বসিয়ে নিই 33,500। এটা বসিয়ে দেওয়ার পর এটার সাথে এটা যোগ করতে হবে। হ্যাঁ, তো 33,000 যোগ 34,000, 33,500-র সাথে 34,000 যোগ করে আমরা পাচ্ছি 67,500। ওকে, 67,500 বসিয়ে দিলাম এবং এই 67,500 এটা কিন্তু আমাদের একটা প্রাইম কস্ট, ঠিক আছে। এটার নাম কি? প্রাইম কস্ট লিখে নিলাম, ঠিক আছে। তো প্রাইম কস্ট বের করা হয়ে গেল। প্রাইম কস্ট বের করার পর এই প্রাইম কস্টের সাথে আমাদের যোগ করতে হবে
ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে শুধু প্রশ্নে বলা থাকতে পারে শুধুমাত্র ফ্যাক্টরি ওভারহেডই লেখো, মানে শুধু ডাইরেক্ট বলে দিতে পারে ফ্যাক্টরি ওভারহেড 5,000 10,000 এরকম টাকা বলে দিতে পারে, কিন্তু আমাদের এটা প্রশ্ন দেখে আমাদের বুঝতে হবে যে এখানে কি ডাইরেক্ট ফ্যাক্টরি দেওয়া আছে ফ্যাক্টরি ওভারহেড না ভেঙে ভেঙে দেওয়া আছে। তো এখানে দেখেন র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুড, ডাইরেক্ট এক্সপেন্স এটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে, ডাইরেক্ট ওয়েজেস নেওয়া হয়ে গেছে, ডাইরেক্ট এক্সপেন্সও নেওয়া হয়ে গেছে। ওকে, ফ্যাক্টরি সাপ্লাইজ এটা একটা ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে যাবে, ইনডাইরেক্ট লেবার এটা যাবে, এবং মিসসেলেনিয়াস যে এক্সপেন্সটা আছে ফ্যাক্টরি এক্সপেন্স এটা আমাদের ফ্যাক্টরি ওভারহেডের ভেতরে যাবে। তো এগুলো আমরা বসিয়ে নিই। হ্যাঁ, তো এখানে আমাদের দেখেন ইনডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি সাপ্লাইজ, মিসসেলেনিয়াস, ফ্যাক্টরি এক্সপেন্স তিনটা আমি বসিয়ে নিয়েছি। এখন আমরা যোগ করে দিই 8,000 যোগ 4,200 যোগ 5,500, এখানে আমরা টোটাল পাচ্ছি 17,700, 17,700 টাকা। এবং এটার সাথে যোগ করে দিব 67,500-র সাথে যোগ করে আমরা পাচ্ছি 85,200। ঠিক আছে, 85,200, এবং এই 85,200 এটাকে আমরা বলতে পারি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত পেলাম? 85,200। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এটা বের করার পর আমরা চলে যাব আমাদের পরের কাজে, এবং পরে গিয়ে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস থাকলে যোগ করব, এবং ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস থাকলে সেটা আমরা বিয়োগ করব। আর এখানে প্রশ্নের প্রথমেই আমাদের ওয়ার্ক ইন প্রসেস, বিগিনিং এবং ইন্ডিং ব্যালেন্স দেওয়া ছিল। ঠিক আছে, তো আমরা এখানে ফার্স্টে লিখব, যেহেতু বিগিনিংটা যোগ করতে হয় তাহলে আমরা এখানে লিখব প্লাস বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস। আমাদের বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস ছিল 5,200, তাহলে আমরা এখানে বসিয়ে দিই 5,200। তো এখানে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এটা আমরা বের করেছি 85,200। এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 85,200 এইটার সাথে আমাদের যোগ করতে হয় বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস এবং বিয়োগ করতে হয় ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস। তো এখানে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস আমাদের ছিল 5,200, সেটা 85,200-র সাথে যোগ করে আমরা পেয়েছি 90,400, এবং এই 90,400 এটার থেকে আমরা যখন ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেসটা বিয়োগ করব তখন আমরা পাবো 83,900। ঠিক আছে, আমরা এখানে পাবো 83,900 টাকা। ওকে, এই 83,900 যেটা আমরা পেলাম এটার নাম আমরা দিতে পারি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। হ্যাঁ, বা ম্যানুফ্যাকচার। তো এখানে আমি লিখে নিই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এটা বসানোর পর আমরা এটার সাথে ইন্ডিং ফিনিশড গুডস এটা যোগ করব, এরপর যেটা পাবো সেটাকে বলবো গুডস অ্যাভেলেবেল ফর সেল। ওকে, আমি লিখে নিই প্লাস বিগিনিং ফিনিশড গুডস, বিগিনিং ফিনিশড গুডস। হ্যাঁ, তো বিগিনিং ফিনিশড গুডস এটা আমাদের কত ছিল দেখেন, বিগিনিংয়ে ছিল 10,000, এই 10,000 টাকা বসাবো এবং 10,000 আমরা কি করব যোগ করব। তাহলে 83,900-র সাথে যখন 10,000 যোগ করব তখন কিন্তু আমরা পাবো 93,900। হ্যাঁ, এই 93,900 এটাকে আমরা বলতে পারি গুডস অ্যাভেলেবেল ফর সেল। তাহলে লিখে নেই গুডস অ্যাভেলেবেল ফর সেল। ঠিক আছে, গুডস অ্যাভেলেবেল ফর সেল, এটা আমাদের বের করা হয়ে গেল অর্ধেক কাজ। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পরের কাজে। তো এখানে আমরা যখন বিগিনিং ফিনিশড গুডস বের করে নিলাম, এরপর এটার নাম দিয়েছিলাম গুডস অ্যাভেলেবেল ফর সেল, এবং তার জন্য যে টাকাটা ছিল সেটা আমরা পেয়েছিলাম 93,900 টাকা। হ্যাঁ, তো এখন আমরা সেইটা থেকে ইন্ডিং ফিনিশড গুডস এটাকে মাইনাস করব। তাহলে দিব মাইনাস ইন্ডিং ফিনিশড গুডস। হ্যাঁ, ইন্ডিং ফিনিশড গুডস, এবং ইন্ডিং ফিনিশড গুডস কত ছিল 8,000 টাকা ছিল। তো এটা আমরা কিন্তু মাইনাস করব, তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি 8,000,
এবং এটা যেহেতু মাইনাস হবে তাহলে কত থেকে মাইনাস হবে 93,900, যেটা আমাদের গুডস অ্যাভেলেবেল ফর সেল যেটা বের করেছি সেটা থেকে এই 8,000 মাইনাস করব, তাহলে আমরা পাচ্ছি 85,900। ঠিক আছে, তো এখানে আমরা লিখে নিই 85,900। 85,900 বের করলাম, এইটার নাম আমরা দিব কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, তো এইটার নাম দিব কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, কস্ট অফ গুড সোল্ড, এইটা বের হলো আমাদের 85,900 কস্ট অফ গুডস সোল্ড। এইটার পর আমাদের যে অপারেটিং এক্সপেন্স আছে সেটা যোগ করতে হয়, তাহলে এখানে আমরা আগে লিখব যোগ অপারেটিং এক্সপেন্স। হ্যাঁ, যোগ অপারেটিং এক্সপেন্স, এবং এখানে একটাও থাকতে পারে আবার একের অধিকও থাকতে পারে, সেটা আমরা প্রশ্ন থেকে বুঝবো। তাহলে এখানে আমরা একটু দেখি, আমাদের ওয়ার্ক ইন প্রসেস হয়ে গেছে, ফিনিশড গুডস হয়ে গেছে, ফ্যাক্টরি সাপ্লাইস, ইনডাইরেক্ট, মেসেলিয়ান্স, ফ্যাক্টরি এক্সপেন্স হয়ে গেছে। এইবার দেখেন এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স, এটা কিন্তু আমাদের একটা অপারেটিং এক্সপেন্স। হ্যাঁ, তাহলে এই দুইটা আমরা এখন লিখে নেব। হ্যাঁ, ফার্স্টে লিখে নিই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং 2 নম্বরে বসিয়ে দিই, ও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের ছিল 12,000 টাকা, এবং সেলিং এক্সপেন্সটা বসিয়ে নিই। সেলিং এক্সপেন্স দেওয়া আছে আমাদের 13,000 টাকা। হ্যাঁ, তো 12,000 আর 13,000 এটা যোগ করলে আমরা পাবো 25,000 টাকা, বসিয়ে নিলাম, এবং এটা কিন্তু যোগ হবে, লিখে রেখেছি। হ্যাঁ, যোগ হবে, তাহলে 85,000-এর সাথে যোগ করব 25,000, আমরা পাচ্ছি 1,10,900। 1,10,900, এবং এইটার নাম আমরা দিতে পারি কস্ট অফ সেলস। তাহলে এখানে আমরা লিখে দেই কস্ট অফ সেলস। ঠিক আছে, কস্ট অফ সেলস, এটা পেলাম কত 1,10,900। আমাদের বেশিরভাগ কাজই শেষ, এখন জাস্ট প্রফিটটা বের করা বাকি আছে। দেখেন এখানে আমাদের প্রফিটে বলেছিল প্রফিট 15% অন সেল, মানে বিক্রয়ের ওপর 15%। হ্যাঁ, তো এখানে আমি একটু বুঝাই, আমরা সবসময় অঙ্ক করার সময় আমরা ধরে রাখবো সেল হচ্ছে 100%। সেল কত 100%, মানে আমরা বিক্রি করব 100% হারে, এবং এই 100%-এর মধ্যে যেটা প্রফিট হবে সেটা কি আলাদা। তার মানে আমরা যতগুলো পণ্য তৈরি করলাম সেই পণ্যগুলোকে আমরা বিক্রি করব 100% টাকায় বিক্রি করব, এবং এই 100% যে টাকাটা আমরা বিক্রি করলাম তার মধ্যে এখানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে 15, 25, 35, 20, 10 যত পার্সেন্ট দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের কি প্রফিট। তার মানে এই 100 থেকে 10 আমাদের এই অঙ্কে ছিল 15, তাহলে আমি 15ই লিখে দিই। তাহলে 100 থেকে 15 বাদ দিলে কত থাকে, 100 থেকে মাইনাস করলাম 15, আমরা পাচ্ছি কত 85%। তার মানে আমাদের বিক্রয় মূল্য ছিল, আমরা টোটাল যে পণ্যগুলো আমি তৈরি করেছিলাম সেই পণ্যগুলো আমরা 100 টাকা হারে বিক্রি করলাম, 100-র মধ্যে 15 টাকা ছিল আমার লাভ বা প্রফিট, এবং এই 85 টাকা ছিল আমার ব্যয়। ঠিক আছে, এই 85% ছিল কি আমার ব্যয়। তার মানে ব্যয় এবং লাভ এই আমরা যে কোনো পণ্য যখন আমরা কিনি, সেটা যদি আমি কিনি 3 টাকায়, অবশ্যই আমি সেটা লাভ সহকারে বিক্রি করি, তাই না? তো পণ্যটা আমি যে পণ্যটা তৈরি করলাম সেই পণ্যর পিছনে বা যে পণ্যটা আমি বিক্রি করব সেটার পিছনে মোট 85 টাকা আমি ব্যয় করেছি এবং আমি লাভ করেছি 15 টাকা। তাহলে দুইটা মিলে টোটাল আমার বিক্রয় মূল্যটা হলো কত 100 টাকা। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের 85% হচ্ছে আমাদের ব্যয় এবং 15% হচ্ছে আমাদের প্রফিট। হ্যাঁ, একটু কথাটা মনে রাখবো, 85% ব্যয় এবং 15% কি প্রফিট। তাহলে প্রফিট যেহেতু আমাদের যোগ করতে হয়, এখানে আমরা লিখে দিই যোগ প্রফিট। হ্যাঁ, প্রফিটটা কত সেটা কিন্তু আমরা জানি না, এখন আমরা বের করব। তো প্রফিটটা বের করার সময় যদি পার্সেন্ট দেওয়া থাকে যে 15% অন সেল, 20% অন সেল, বা যত পার্সেন্ট দেওয়া থাকবে অন সেল, তাহলে কি অন সেল বলেছে, তার মানে এই যে সেলের যে টাকাটা ছিল অন সেল, হ্যাঁ, তো 1,10,900 এই সেলের উপর আমরা এই 15% এবং এই যে 85% এটা দিয়ে কাজ করব। তাহলে এই 85% ছিল আমাদের ব্যয়, এই ব্যয়টা দিয়ে আমরা ভাগ করব, এবং 15% ছিল আমাদের প্রফিট, এই 15% দিয়ে আমরা কি করব গুণ করব। হ্যাঁ, তো
15, ঠিক আছে? তাহলে 1,10,900, 1,10,900 এটাকে আমরা গুণ দেই, ক্যালকুলেটর দেখাচ্ছি, 15 এবং এটাকে ভাগ করব 85 দিয়ে। তাহলে আমরা এখানে আসলে আমাদের প্রফিট মানে আমাদের প্রফিট একদম অ্যাকচুয়াল যে প্রফিট সেটা কত বের হলো দেখেন, 19,570.58, ঠিক আছে? তো আমরা পূর্ণ সংখ্যা নিয়ে নিব। হ্যাঁ, তো পূর্ণ সংখ্যা নিলে দশমিকের পরে যদি 5 বা 5-এর বেশি থাকে, মানে 5, 6, 7, 8, 9 এই 5টা সংখ্যা থাকে, তাহলে আমরা দশমিকের আগে 1 যোগ করে দিব। তাহলে আমরা দশমিকের আগে 1 যোগ করে দিব। হ্যাঁ, তাহলে এখানে আমাদের যেহেতু 70 আছে, দেখেন ক্যালকুলেটরে যদি আমি করি, যোগ করে দিলাম 1, এই যে কত হয়ে গেল 71। আমরা এটাই বসাবো। হ্যাঁ, 19,571, 19,571, ঠিক আছে? 19,571 এটা আমরা পেলাম। তো 19,571 পাওয়ার পর এটা যেহেতু আমাদের প্রফিট ছিল, আর প্রফিটটা আমরা কি করব, প্রফিটটা এটার সাথে যোগ করে দিব। তাহলে এখন আমরা এটার সাথে প্রফিটটা যোগ করে দিই, 1,10,900 যোগ 19,571। হ্যাঁ, এটা যোগ করে দিলে আমরা পাচ্ছি 1,30,471, ঠিক আছে? এটা আমরা পেলাম কি সেলস প্রাইস বা সেলস, এটাকে আমরা সেলস প্রাইস বা সেলস বলতে পারি। তাহলে এখানে দেখেন, এখানে আমাদের 1,10,900 এটা ছিল 85% ব্যয় এবং 19,571 এটা ছিল 15% প্রফিট। হ্যাঁ, তাহলে এখানে যে আমাদের প্রশ্নে বলেছে প্রফিট 15% অন সেল, 15% অন সেল, সেলের উপর 15% কি প্রফিট ধরতে হবে, সেটা আমরা ধরে নিলাম। সেল এটা ছিল আমাদের 1,10,900, কস্ট অফ সেলস মানে সেলের যে ব্যয়টা, বিক্রয়ের যে ব্যয়টা ছিল সেইটার উপর 15% প্রফিট ধরলাম এবং 85% ব্যয় ধরলাম। মানে এটা ছিল 85% ব্যয় এবং এটা ছিল 15% কি প্রফিট। এটা আমাদের বের হয়ে গেল সেলস বা সেলস প্রাইস। আমাদের টোটাল বিক্রয় মূল্য ছিল 1,30,471। তার মানে আমরা যে পণ্যগুলো তৈরি করেছি সেই পণ্যগুলো আমরা বিক্রি করেছিলাম 1,30,471 টাকা করে, 1,30,471 টাকা করে, ঠিক আছে? তাহলে এইটা আমাদের এই অঙ্কের যে ম্যাথ সলিউশনটা ছিল সেটা আমাদের হয়ে গেল। আশা করি খুব সহজে আপনাদের বুঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।